আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহ, আপনারা জানেন প্রতি শুক্রবার আমাদের সাপ্তাহিক আড্ডার দিন। আজকেও আমাদের আড্ডার বিষয় আড্ডা আছে। আজকে আমাদের আড্ডার বিষয় হবে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, যে ইউরিনারি সিস্টেমের যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেই বিষয়ে আমরা আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের যাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমাদের সাথে যারা আছেন সাথে সাথে আমাদেরকে বলবেন। আর পরবর্তী সময় যদি কেউ কোনো বিষয় বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে জবাব দেওয়ার জন্য। তো আজকে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে আমাদের আলোচক আহ, রুহি বিশ্বাস। উনি, আমরা আলোচকের কাছ থেকে তার পরিচয় সহ মূল বক্তব্যগুলো শুনছি। ভাই। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস গ্রুপে উপস্থিত সকল হোমিও চিকিৎসক সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচনা বিষয় শুরু করব। তার আগে আমার পরিচয়টা একটু দেই। আমি রুহিদাস বিশ্বাস। আমি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমার কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাশিয়ানী, গোপালগঞ্জ। রোগ নির্ণয় আমার কাজ এবং আমি 2017 সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে বিএসএমএস পাস করি। অবশ্য আমি হোমিও প্র্যাকটিসে নাই, তবে আমি চিন্তা করছি যে আমি খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে মনোনিবেশ করব এবং একটু পড়াশোনা করার চেষ্টা করব। যাই হোক, রোগ নির্ণয় আমার কাজ এবং হাসপাতালে যে টেস্টটা সবচেয়ে বেশি হয় সেটা হলো ইউরিন আরি। এই ইউরিন আরিটা যে টেস্টের অন্তর্ভুক্ত হয় সেটা হলো রেনাল ফাংশন টেস্ট। রেনাল মানে কিডনি, আমরা বাংলাতে বলি বৃক্ক। এই রেনাল ফাংশন টেস্টের ভিতরে অনেকগুলো টেস্ট আছে, ধারাবাহিকভাবে আসবো আমি। এর ভিতরে অন্যতম টেস্ট হচ্ছে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন ফর আরি। তো এর সাথে আমাদের রক্তের অনেকগুলো টেস্ট আছে। ব্লাড ইউরিয়া, প্লাজমা ইউরিক অ্যাসিড, প্লাজমা ক্রিটিনিন, প্লাজমা ইলেকট্রোলাইট এবং ইমেজিং টেস্ট আছে, বিভিন্ন ধরনের এক্সরে আছে, রেনাল বায়োপসি আছে। তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এবং প্রথমে আমি আসবো রুটিন এক্সামিনেশন অফ ইউরিনে। আমরা একটু আলোচনা আসতে পারি যে ইউরিনটা কি, ইউরিন বলতে কি বোঝায়। ইউরিন একটা লিকুইড সাবস্টেন্স প্রোডাক্ট। এটা আমাদের কিডনির যে ছাঁকনি আছে, নেফ্রনের মাধ্যমে ওয়াস্ট প্রোডাক্ট যেটা আমাদের রক্তে থাকে সেটা কিডনি কি করে আমাদের এই অপ্রয়োজনীয় যে জিনিস, তরলের যে অপ্রয়োজনীয় জিনিস, কিডনি সেটা আমাদের ছেঁকে ছেঁকে শরীরের বাইরে নিয়ে আসতে সাহায্য করে এবং এর অন্তত 95 ভাগই পানি এবং বাকি আরো যে 5% আছে তার ভিতরে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট থাকে। এটা পরে কথা বলেন। সল্ট থাকতে পারে, ইউরিয়া থাকতে পারে, 10টার পরে এবং বিভিন্ন ধরনের মেটাবলিক প্রোডাক্ট থাকতে পারে। আমরা এই ইউরিন 10টার পরে ফোন দেন এবং খুব অল্প টাকায় সাধারণত আমরা এই পরীক্ষাটা করতে পারি, রোগীদের সেবা দিতে পারি। সবচেয়ে সহজলভ্য মনে এই ইউরিন পরীক্ষাটা এবং এর গুরুত্ব অপরিসীম। আমরা জানি কোন রোগের লক্ষণ জ্বর দেখা দেয়, তাহলে জ্বর তো বিভিন্ন কারণে হতে পারে। অন্যতম কারণ, যদি আমার এই ইউরিনারি যে ট্র্যাক্ট আছে বা রেনাল ফাংশন আছে এখানে যদি ইনফেকশন হয় তাহলে জ্বর হতে পারে। তাহলে আমরা জ্বরের অনেক বড় বড় টেস্ট আছে, সেগুলোতে না যাইয়া আমরা রোগীর একটা ইউরিন আরির মাধ্যমে দেখা যায় 60 থেকে 70%
ইনফেকশনের কারণ আমরা বের করে আনতে পারি। ছোট্ট একটা টেস্ট আমাদের বাংলাদেশে এখনো মাত্র 20 টাকা সরকারি হাসপাতালে আমরা করে থাকতে পারি। তো আমরা একজন সুস্থ লোকের কতটুকু ইউরিন হতে পারে সারা দিনে বা 24 ঘন্টায়, দিন রাত মিলে 24 ঘন্টায় কতটুকু ইউরিন থাকতে পারে, সেটা 700 থেকে 2500 ml এর মতো হয়। এটা পানির ইনটেকের উপরে কম বা বেশি হতে পারে। যদি পানি কম খায় তাহলে ধরে নেবো যে 700 ml হবে, আর যদি কারো পানি খাওয়ার খুব অভ্যাস থাকে সেটা 2500 ml পর্যন্ত হতে পারে। এটা 24 ঘন্টার একটা ডাটা। এখন কি কারণে এই পানির বৃদ্ধিটা হতে পারে? পানির বৃদ্ধি হতে পারে আমরা যদি পানি বেশি খাই, খাবার বেশি খাই, অ্যালকোহল জাতীয় খাবার কেউ যদি বেশি খায় তাদের কিন্তু প্রস্রাবের পরিমাণটা একটু বেশি হয়। যদি কেউ ঠান্ডা জায়গায় বা ঠান্ডা স্থানে কাজ করে তাদেরও কিন্তু এই ইউরিনের পরিমাণটা বা ইউরিন ভলিউমটা বেড়ে যেতে পারে। তাহলে কমে যেতে কিভাবে? আমরা দেখলাম যে বাড়ে, কি কি ভাবে বাড়ে সেটা দেখলাম। তাহলে কি কি ভাবে কমতে পারে? কমতে পারে আমরা গরমের দিনে কিন্তু অনেক ঘামাই। তাহলে ঘাম দেখা যায় যেটা আমাদের প্রস্রাবের সাথে বের হয়ে যাওয়ার কথা, সেই জলীয় অংশ বা প্রস্রাব ঘামের মাধ্যমে বের হয়। তাহলে ইউরিন আউটপুট স্বাভাবিকভাবেই কম থাকবে। তারপরে আমার যদি কোনো ধরা বাঁধা নিয়ম থাকে, রেস্ট্রিকশন অফ ড্রিঙ্ক অথবা ফুড, যে এই খাবার খাওয়া যাবে না অথবা আজকে তরল পানি পান করা যাবে না, যেমন আমরা স্বাভাবিকভাবে রোজা যদি থাকি, রোজার সময় কিন্তু প্রস্রাবের আউটপুটটা কমই হয়। এবং আমরা যদি উপবাস থাকি, সারাদিনে পানি খাওয়া যাবে না, তাহলে তাদের প্রস্রাবের পরিমাণটা কম হবে। তো এভাবে আমরা প্রস্রাবের পরিমাণ কম বা বেশি পেতে পারি। এখন যদি প্রস্রাব বেশি হয় সেটাকে আমরা পলিইউরিয়া বলি, আর যদি কম হয় সেটাকে আমরা অ্যানইউরিয়া বলতে পারি, ওলিক ইউরিয়া বলতে পারি। পলিইউরিয়া মানে 2500 ml এর উপরে যদি হয় আউটপুটটা 24 ঘন্টায়, একে আমরা পলিইউরিয়া বলবো। আর ওলিক ইউরিয়া, অ্যানইউরিয়া, ওলিক ইউরিয়া হচ্ছে যদি প্রস্রাবের পরিমাণ 300 ml এর কম হয়। আমরা আগেই বলেছি 700 ml হলো নরমাল, মিনিমাম যেটা সেটা হলো 700 ml। যদি এর চেয়ে কম হয় বা 300 ml এর কম হয় তখন আমরা তাকে বলবো ওলিক ইউরিয়া। আর যদি দেখা যায় প্রস্রাব একেবারেই হচ্ছে না তখন আমরাকে বলবো অ্যানইউরিয়া, অর্থাৎ অ্যাবসেন্স অফ এক্সক্রিশন অফ ইউরিন ফর 12 আওয়ার্স, 12 ঘন্টা যদি প্রস্রাব না হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলবো অ্যানইউরিয়া। তাহলে প্রস্রাব কেন বাড়তে পারে বা মিনিমাম কতটুকু হলে কি বলবো, বেশি হলে কি বলবো, আমরা এই টার্মটা জানতে পারলাম। আর একটা শব্দ আছে ডিজ ইউরিয়া। আমি কেন্ট স্যারের ল্যাবরেটরিতে ক্যান ইউরিয়া এবং ওলিক ইউরিয়া দুটি শব্দ পাইনি, এখানে ডিজ ইউরিয়া একটা শব্দ আছে। ডিজ ইউরিয়া এখানে প্রস্রাব হওয়ার সাথে সাথে পেইন থাকতে পারে, ব্যথা থাকতে পারে, বার্নিং সেন্সেশন থাকতে পারে এবং ইনফ্লামেশন অর্থাৎ এটাকে কি বলে ইনফেকশন থাকতে পারে। সেক্ষেত্রে প্রস্রাবের পরিমাণটা একটু কমে যায়, কিন্তু সেটা অ্যানইউরিয়া না বা ওলিক ইউরিয়া না, সেটা হলো ডিজ ইউরিয়া। এই ডিজ ইউরিয়াটা আছে ক্যান্সারের 556 নম্বর পেজে, 556 নম্বর পেজে এই ডিজ ইউরিয়া শব্দটা আছে। তাহলে আমরা যদি কখনো কোনো জায়গায় দেখি একটা কমেন্ট লেখা আছে ডিজ ইউরিয়া, আমরা হোমিও ডাক্তাররা নিশ্চয়ই এর ট্রিটমেন্ট করতে পারবো যদি জানা থাকে। জানা না থাকলে তো আমি আসলে বুঝবো না শব্দটা কি। আমার যদি আগে থেকে জানা থাকে তখন আমরা বুঝতে পারবো ডিজ ইউরিয়া একটা টার্ম আছে। এই ডিজ ইউরিয়াটা আমরা ক্যান্সারের ল্যাবরেটরি থেকে সিমটম অনুযায়ী অন্য ওষুধের যে ওষুধের সাথে লক্ষণ মিলে তাকে আমরা সেই ট্রিটমেন্টটা করতে পারবো এবং রোগী অবশ্যই ভালো হবে। আচ্ছা, এরপরে আমরা কালারে আসবো। রং, প্রস্রাবের রং কি কি হতে পারে, নরমাল কি হতে পারে অথবা অ্যাবনর্মাল কি হতে পারে। প্রস্রাবের স্বাভাবিক রং হলো স্ট্র কালার। স্ট্র মানে খড়। ধান পাকলে ধানের আগা আমরা কেটে আনি এবং ওটা মাড়াই করার পরে
যে ধান বাদে যে কুটাটা থাকে, খের কুটা থাকে, ওটা যে কালার ধারণ করে ওটা হলো এস্ট্রো কালার। এস্ট্রোই মানে খের বা কুটা, যে এক এক অঞ্চলে একইভাবে উচ্চারণ করে শব্দটা বা বলে। ওই খেরের যে কালার হালকা বাদামি লাল, ওইটা হলো নর্মাল কালার, ওইটা হলো নর্মাল কালার। দা- তাহলে দাদা, আমরা আমি এখানে একটা কথা বলি, হচ্ছে মানে সব বিষয়টা সহজ করার জন্য, খ্যার মানে গ্রামের, আমরা আমরা দেখি গ্রামের কিছু খ্যারের বাড়ি থাকে, জি সেই বাড়িতে যখন বৃষ্টি পড়ে না, বৃষ্টির পরে সেখান থেকে যে পানির প্রথমের দিকে ফোঁটা পড়ে, সেই ফোঁটা, ওটা হচ্ছে স্টক কালার, তাই তো? সুন্দর সুন্দর আপনি বুঝাইছেন। আচ্ছা, এখন এই এস্ট্রো কালারটা আমি ক্যান্সারের বইতে পাই নাই। এখন না পাওয়ার কারণ কি? আমি দেখলাম যে ক্যান্সারের বইতে আসলে নরমাল বিষয় নিয়ে তো আলোচনা করে না, অ্যাবনরমাল বিষয় নিয়ে আলোচনা করে। যেটা আমার রোগ, যেটা আমার শরীরে ঘটে না, সেইটা নিয়ে আলোচনা। এই কারণে নরমাল বিষয়টা তো ট্রিটমেন্ট কিছু আসে না। যদি এস্ট্রো কালার আমরা পাই, তাহলে সেটা তো ট্রিটমেন্টে আসবে না, সে সিমটমটা ল্যাবরেটরিতে নাই। আচ্ছা, যাই হোক, ওখানে আমরা আরো কয়েক ধরনের কালার পেতে পারি। সেখানে ইয়েলো পেতে পারি, যদি জন্ডিস হয় সে কালারটা ইয়েলো হবে, অর্থাৎ এখানে বিলিরুবিন উপস্থিতি থাকবে। মিল্কি থাকতে পারে, মিল্কি মানে হালকা সাদাটা। দুধের মতো ঘোলাটে। এটা একটা রোগ আছে, কাইলুরিয়া, কাইলুরিয়া একটা রোগ আছে। এই কাইলুরিয়া পেশেন্টদের মিল্কি কালার ইউরিন আসে। আচ্ছা, পিঙ্কিশ থাকতে পারে, বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে পিঙ্ক মানে হালকা হালকা লাল, মনে হয় হালকা লাল এরকম শব্দটা। পিঙ্ক কালার থাকতে পারে, এটা বিশেষ করে রিভাম্পিসিন, এলোপ্যাথিতে যক্ষা রোগীদের রিভাম্পিসিনটা ব্যবহৃত হয়। সেখানের কালার যদি কেউ ওষুধ খেয়ে আসে, তাহলে প্রস্রাব আমরা কালেকশন করলে এই পিঙ্ক কালার পেতে পারি। এই কারণে অনেক সময় জিজ্ঞেস করি আমরা যে আপনি গতকাল কি খাইছেন বা কোনো ওষুধ খাইছেন কিনা। আচ্ছা, তারপরে গ্রে বা ব্ল্যাক থাকতে পারে। গ্রে মানে বিবর্ণ কালার, কালারটা গ্রের বাংলা কি বলা যেতে পারে ভাই? ধূসর। আচ্ছা, ধূসর কালার থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, কালো থাকতে পারে। সবুজ এই থাকতে পারে। সমস্তগুলো আমরা সবুজ, অ্যাবনরমাল কালার অফ ইউরিনের ধরে নিতে পারবো। সবুজও থাকে। হ্যাঁ, সবুজও থাকে, একদম সবুজও থাকে। আমি আম- এখন আপনি আমি যে কিন্তু সবুজ বললেন, আমি কিন্তু প্রথমবার সবুজ শোনার পরে অবাক হয়েছিলাম রোগীর কাছ থেকে, প্রসাব সবুজ হয়? পরে দেখি হ্যাঁ হয়। ধন্যবাদ ভাই। আমি এই যে আপনি যখন সবুজ বললেন, শব্দটা হয়তো আসতো আগে পরে আসতো। আমি ক্যান্সারের বইতে দেখলাম যে এই সবুজ, গ্রিনিশ, গ্রিনিশ একটা সিমটম আছে। এখানে ডার্ক আছে, কফি কালার আছে, রেডিশ আছে, কেলে কাদার বর্ণ আছে, মিল্কি আছে, পেল, পেল শব্দটা আছে। এগুলো আমি ক্যান্সারের বই থেকে বলছি। রেড আছে, ব্লাড রেড আছে, ব্রাইট রেড আছে, ডার্ক রেড আছে, ডিপ রেড আছে, ইউলো আছে। আচ্ছা, তাহলে এস্ট্রো কালারের কোনো ট্রিটমেন্ট নাই, কিন্তু এস্ট্রো বাদার যত কালার আছে সমস্ত কালারের ট্রিটমেন্ট আছে। তাহলে আমাদের হোমিওতে এর গুরুত্বপূর্ণ অনেক, গুরুত্ব অনেক। আচ্ছা, ধন্যবাদ। এরপরে এপিরিয়েন্স, মানে আমরা যখন একটা প্রস্রাব পাবো সেটা দেখতে কেমন হবে, সেটা হলো এপিয়ারেন্স। এপিয়ারেন্স সাধারণত ক্লিয়ার হয়, একদম ট্রান্সপারেন্ট হয়, হালকা স্ট্র কালার হবে, কিন্তু সেটা আলো পাস হতে পারে, পাস, আলো পাস হবে, সেটা হলো ট্রান্সপারেন্ট, মানে একদম ক্লিয়ার, ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখন অ্যাবনরমাল যদি হয় সেক্ষেত্রে স্মোকি হতে পারে। স্মোকি মানে ধোঁয়ার মতো, কিছুটা ধোঁয়া আসে, ধোঁয়া সেটা ভাব, স্মোকি হতে পারে। তারপরে হেজি হতে পারে, হেজি স্মোকি প্রায় পাশাপাশি শব্দ। টার্বিট, ঘোলাটে হতে পারে। টার্বিট বা হেজি কেন হয়? এর ভিতর বিভিন্ন ধরনের ডিপোজিট যদি তুলনামূলক বেশি থাকে, তখন সেটা হেজি বা টার্বিট আকার ধারণ করে। এটা হলো এপিয়ারেন্স। এরপরে সেডিমেন্ট যাব। যেহেতু সেডিমেন্টে যে হেজি এবং টার্বিট দুটা শব্দ ব্যবহার করলাম, সেডিমেন্ট থাকার কারণে বা ডিপোজিট, ডিপোজিটই সেডিমেন্ট, যেটা ডিপোজিট সেটাই সেডিমেন্ট। এই ডিপোজিট থাকার কারণে বা সেডিমেন্ট থাকার কারণে ওর কালারটা ভিন্ন ভিন্ন। ভাই, ফার্স্ট পেজটা আমি যে দুটো ছবি দিছিলাম, ওর ফার্স্ট পেজটা আনেন দয়া করে, এটা আরেকটা পেজ, আরেকটা। হ্যাঁ, এখানে এই শব্দগুলো আছে, এখানে ওই এভিডেন্স শব্দটা আছে। এরপরে সেডিমেন্ট, আমরা সেডিমেন্ট নিয়ে আলোচনা করব।
বিভিন্ন ধরনের সেডিমেন্ট থাকে। সেই সেডিমেন্ট গুলা যেমন ইপিথেলিয়াল সেল, রেড ব্লাড সেল, পাঁচ সেল, সেলুলার কাস্ট, গ্রানুলার কাস্ট, হায়ালিন কাস্ট, ক্যালসিয়াম অক্সালেট, ট্রিপল ফসফেট, ইউরিক অ্যাসিড, তারপরে আরো কিছু মোটাইল ব্যাকটেরিয়া থাকে, স্পষ্ট বোঝা যায় যারা মাইক্রোস্কোপি আমরা দেখি মোটাইল ব্যাকটেরিয়া, একদম ব্যাকটেরিয়া দেখা যায়, ব্যাকটেরিয়াটা কেমন ব্যাকটেরিয়া দেখা যায়। এরপরে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামে একটা জিনিস আছে, সাধারণত মেয়েদের থাকে, খুবই ইচিং, খুবই চুলকানি মানে সেন্সেশন হয় এবং সেটা লিউকোরিয়া তৈরি করতে পারে। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এইগুলা সেডিমেন্টের অন্তর্ভুক্ত, এগুলা মাইক্রোস্কোপিতে যেগুলা সেডিমেন্ট সবগুলা আমরা মাইক্রোস্কোপিতে পাবো। তো আমি এইগুলা ধারাবাহিকভাবে একটু পরে আলোচনা করব, তার আগে স্পেসিফিক গ্র্যাভিটি। দাদা সেডিমেন্ট মানে তলানি, তাই তো? সেডিমেন্ট মানে তলানি, আচ্ছা, মানে প্রস্রাব করে রাখলে যে তলানিটা পড়ে সেটা। হ্যাঁ, যদি আমি কোনো বোতলে বা কোনো টেস্ট টিউবে ধরে রাখি তাহলে দেখা যায় কিছু সময় পরে যারা অসুস্থ মূলত রোগী তাদের সেডিমেন্টটা বোঝা যায়, আর যারা সুস্থ তাদের কোনো সেডিমেন্ট থাকবে না, একদম ক্লিয়ার থাকবে, ওই যে ক্লিয়ার আর ট্রান্সপারেন্ট। এবং এটা পরে আমি বলবো বা ওই শব্দটাতে আসতাম, এটা হলো একদমই জীবাণুমুক্ত, প্রস্রাবটা একদমই জীবাণুমুক্ত। অর্থাৎ আপনি যদি কালচার করেন যে প্রস্রাবে জীবাণু আছে বা ইউটিআই আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, কেবলমাত্র তাদেরই জীবাণু গ্রোথ করবে, অন্যদের করবে না। অন্যদের করবে মানে সুস্থ মানুষের করবে না, তাহলে প্রস্রাবটা কিন্তু জীবাণু মুক্ত জিনিস। আচ্ছা, এরপর স্পেসিফিক গ্র্যাভিটিতে আসবো আমি। স্পেসিফিক গ্র্যাভিটি এটা হলো কোন কোন বইতে আছে 110 থেকে 120 পর্যন্ত নরমাল, অথবা কোন বইতে লেখা আছে 1.010 অথবা 1.020, একই কথা আসে। এটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি, যাদের নরমাল থাকে তাদের 110 থেকে 1020 পর্যন্ত থাকে। এটা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হলো ইউরিনোমিটার। আমরা দুধের গ্র্যাভিটি মাপার জন্য, দুধের কোয়ালিটি ভালো আছে বা মন্দ আছে, এখানে ভেজাল করছে বা পানি দিছে, এটা মাপার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করি। ল্যাক্টোমিটার দুধের গ্র্যাভিটি মাপার জন্য বা দুধের কোয়ালিটি ভালো আছে মন্দ আছে মাপার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করি। আর ইউরিনটা ভালো আছে অথবা কোনো অসুস্থ রোগীর ইউরিন সেটা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করি সেটার নাম হলো ইউরিনোমিটার। আচ্ছা, যদি এই 1010 মানে 1010 নিচে আসে তাহলে কি কি হতে পারে, সেটা কোনো কারণে ডাইলুট হতে পারে। ওই যে যদি পানি কোনোভাবে প্রস্রাবের কৌটার ভিতরে চলে যায়, আমি যেটাতে ধরলাম সেটাতে যদি কোনো কারণে পানি বেশি যায় বা মিশে যায়, সেটা ডাইলুট হতে পারে। অথবা খুব বেশি পানি খাইলাম প্রস্রাব কালেকশনের আগে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে, বা যে কোনো জুস জাতীয় খাবার, ফ্লুইড জাতীয় খাবার বা স্যালাইন নিলাম, তাহলেও এটা এই 1010 বা 1010 এর চেয়ে কম আসতে পারে। এবং আরেকটা রোগ ক্রনিক নেফ্রাইটিস, নেফ্রাইটিস মানে কিডনির রোগ, এবং ডায়াবেটিস ইনসিপিটাস, তাহলে ডায়াবেটিস রোগ, এদের ক্ষেত্রেও এই 1010 এর নিচে আসতে পারে। তাহলে আমরা এই স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারাও অনুমান করতে পারি যে এটা এই পেশেন্টটা বা এই ইউরিনটা যার সে কোনো রোগী অথবা রোগী নাই। আচ্ছা, এরপরে কেমিক্যাল এক্সামিনেশনে আমরা দেখব ইউরিনটার কোন ধরনের রিঅ্যাকশন নেয়। সাধারণত আমাদের শরীরে প্রস্রাবের রিঅ্যাকশন থাকে অ্যাসিডিক, আমাদের রক্তের রিঅ্যাকশন থাকে অ্যালকালাইন। এই দুটো নরমাল কথা, অ্যাসিডিক ইউরিন থেকে অ্যাসিডিক আর রক্ত থেকে অ্যালকালাইন। এখন এই অ্যাসিডিক আর একটা শব্দ আছে অ্যালকালাইন, অ্যালকালাইন হলো অ্যাবনরমাল, নরমাল হলো অ্যাসিডিক। এই অ্যাসিডিক কথাটাও ক্যান্সারের বইতে নাই, মানে নরমাল কথাটা নাই, অ্যাবনরমাল অ্যালকালাইন কথাটা কিন্তু ঠিকই ক্যান্সারের বইতে আছে, এবং এটা 681 নম্বর পেজে আছে। ক্যান্সারের ল্যাবরেটরিতে ইউরিন অধ্যায়ে 681 নম্বর পেজে এই অ্যালকালাইন শব্দটা আছে। তাহলে আমরা যদি অ্যালকালাইন শব্দটা পাই বা জানি যে এই অ্যালকালাইন, তাহলে হোমিও ট্রিটমেন্ট আমরা করতে পারবো। জানা থাকতে হবে আমাদের, জানা থাকলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো যে অ্যালকালাইন, তাহলে আমরা কি ওষুধ প্রয়োগ করতে পারি, কোন সিমটমে এই রোগীটা আছে, সেই সিমটমগুলো কালেকশন করে আমরা
ট্রিটমেন্ট দিতে পারবো। লিটমাস পেপার ব্যবহার করা এই অ্যালকালাই এবং অ্যাসিডিক শব্দ বের করার জন্য, যে আমার ইউরিনটি অ্যালকালাই অথবা অ্যাসিডিক, এটা রিঅ্যাকশনটা দেখার জন্য আমরা লিটমাস পেপার ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখি অ্যালবুমিন। অ্যালবুমিন আছে কিনা। অ্যালবুমিনটা সাধারণ রোগীদের থাকবে না, সাধারণ রোগী বলতে নরমাল পেশেন্টদের থাকবে না। যারা কোনো ধরনের ডিফেক্ট আছে, কিডনিতে হোক অথবা টোটাল ইউরিনারি সিস্টেমে হোক, কোনো ডিফেক্ট যদি থাকে তাহলে এই অ্যালবুমিনটা আমরা ইউরিনে পেয়ে থাকি। সুগারটা আমরা পেয়ে থাকি যদি ডায়াবেটিস রোগী হয়, অথবা গ্লাইকোসিডিয়া একটা রোগ আছে, সে ডায়াবেটিস রোগী না কিন্তু ইউরিনের সাথে তার সবসময় প্রস্রাব যায়, এরকম রোগী কিন্তু আমরা পাই। গ্লাইকোসুরিয়া অর্থাৎ গ্লুকোজ প্রেজেন্ট ইন ইউরিন ইজ কল্ড গ্লাইকোসুরিয়া। আমরা যদি ইউরিনে গ্লুকোজ পাই তাহলে আমরা গ্লাইকোসুরিয়া বলবো। ফসফেটেস একটা শব্দ আছে, ফসফেটের উপস্থিতি অ্যাবসেন্ট থাকবে, নরমাল ইউরিনে অ্যাবসেন্ট থাকবে, রোগীদের ক্ষেত্রে পজিটিভ থাকবে, অর্থাৎ ফসফেটেস প্রেজেন্ট থাকবে। ব্লাড যেতে পারে, ব্লাডের জন্য টেস্ট আছে। এবং কিটোন বডিজ এর জন্য টেস্ট আছে। বাইল সল্ট এর জন্য টেস্ট আছে। ইউরোবিলিনোজেন বিলিরুবিনের একটা অংশ, আমরা এগুলা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে পেয়ে থাকি। এখন নরমাল ইউরিনে বা যে রোগী না তার ইউরিনে আমরা প্রোটিন পাবো না, যাদের ক্ষেত্রে প্রোটিন পাবো বা যে ইউরিনে আমরা প্রোটিন পাবো তাকে বলে প্রোটিন ইউরিয়া বা অ্যালবুমিন ইউরিয়া। যেটা প্রোটিন সেটাই অ্যালবুমিন। তাহলে আমরা প্রস্রাবের সাথে যদি পাই সেটা হবে প্রোটিন ইউরিয়া বা অ্যালবুমিন ইউরিয়া। আচ্ছা, ধন্যবাদ রাতুল মাহমুদ স্যার। রাতুল মাহমুদ স্যার আমাদের প্রোগ্রাম দেখছে, একটা দিয়েছে, সেজন্য স্যারকে ধন্যবাদ জানালাম। আচ্ছা, প্রোটিনুরিয়া কি কারণে প্রোটিনুরিয়া হতে পারে? রেনাল ডিজিজ আছে, রেনাল ডিজিজের ভিতরে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফেকশন, যদি ইনফেকশন থাকে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থাকে বা ইউরিনারি সিস্টেমে ইনফেকশন থাকে, টিউবারকিউলোসিস, যদি টিবি থাকে। আমরা টিবি তো দুই ধরনের পেয়ে থাকি, একটা এক্সট্রা পালমোনারি আর একটা পালমোনারি। যেটা আমাদের ফুসফুসে হয় সেটা হলো পালমোনারি, এবং পালমোনারি বাদে বা ফুসফুস বাদে শরীরের যে কোনো জায়গায় টিবি হতে পারে, সেটা হলো এক্সট্রা পালমোনারি। তো আমাদের ইউরিনারি ট্র্যাক্টে বা কিডনি সিস্টেমেও টিবি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই প্রোটিনটা পেতে পারি। হেমাচুরিয়া রক্তে যদি প্রস্রাব থাকে সেটা বলে হেমাচুরিয়া রোগীদের ক্ষেত্রে প্রোটিন পাবো। হেমাচুরিয়া কাদের হতে পারে? ক্যালকুলাই পেশেন্ট, টিউমার পেশেন্ট। ক্যালকুলাই মানে পাথর। রেনাল সিস্টেমে যদি পাথর থাকে, সাধারণত কিডনিতে থাকে, সে কিডনিতে যদি পাথর থাকে তাহলে সেই পাথরটাকে বলে ক্যালকুলাই। এবং টিউমার হতে পারে, টিউমার তো যে কোনো জায়গায় হতে পারে, অ্যাবসেস যে কোনো জায়গায় হতে পারে। যদি টিউমার কিডনি সিস্টেমে থাকে তাহলে আমরা এই প্রোটিনটা পেতে পারি। আচ্ছা, এরপরে সুগার, আমরা কখনো কখনো আমরা সুগার পেতে পারি, আর সুগার যদি পাই সেটাকে আমরা বলবো গ্লাইকোসুরিয়া। বিভিন্ন ধরনের রোগ আছে, বিশেষ করে ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, এই কারণে আমরা ইউরিনে সুগার পেতে পারি। এবং এর বাইরে অর্থাৎ সে ডায়াবেটিস পেশেন্ট না কিন্তু কিডনিতে বা ইউরিনারি সিস্টেমে যে কোনো ত্রুটির কারণে আমরা সুগার পেতে পারি, তাকে বলে গ্লাইকোসুরিয়া। বিলিরুবিন পেতে পারি, অর্থাৎ আমাদের শরীরে যদি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় সেটা কিডনি সেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, এবং সেটা এই কারণে আমরা বিলিরুবিন পেতে পারি। ইউরোবিলিনোজেন পেতে পারি, বাইল সল্ট আছে, বাইল সল্ট পেতে পারি, এবং ব্লাডও পেতে পারি। ব্লাড যদি পাওয়া যায়, আমি বলছি সে টার্মটাকে বলে, মেডিকেলের ভাষায় সে টার্মটাকে বলে হেমাচুরিয়া। ব্লাড প্রেজেন্ট ইন ইউরিন ইজ কল্ড হেমাচুরিয়া। এর জন্য হেমাচুরিয়া কেন পেতে পারি বা কি কারণে পাইতে পারি? নিশ্চয়ই আমাদের কিডনির কোনো ডিজিজ থাকবে বা রেনাল সিস্টেমের কোনো ডিজিজ থাকবে। এগুলো গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্যালকুলাই অথবা ক্রিস্টালস, ইনফেকশন পেলে
ইনফেকশন যদি থাকে তাহলে আমরা হেমাচুরিয়া পেতে পারি। মেলিগন্যান্সি, যেটা টিউমার বললাম, মেলিগন্যান্সি টিউমার সাধারণ দুই ধরনের টিউমার থাকে, একটা মেলিগন্যান্সি আর একটা বিনাইন। তো মেলিগন্যান্সি টিউমারে আমরা রক্তে প্রস্রাবে রক্ত পেতে পারি। রেনাল সেল কার্সিনোমা, আমাদের আসলে প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা ধরনের সেল থাকে, এই কারণে এই শব্দটা আছে যে রেনাল সেল। তাহলে কিডনির যে সেল, ওতে যদি কার্সিনোমা বা ক্যান্সার থাকে সেক্ষেত্রে আমরা এই হেমাচুরিয়া পাইতে পারি। পলিসিস্টিক কিডনি, কিডনিতে যদি সিস্ট হয়, সিস্ট শব্দটা আমরা অনেকেই জানি, এই সিস্ট যদি হয় তাহলে আমরা রক্তে প্রস্রাবে রক্ত পেতে পারি। তাহলে যদি আমরা দেখি প্রস্রাবে একটা রিপোর্ট করছে আরবিসি প্রেজেন্ট ইন ইউরিন, তাহলে আমাদের মাথায় কিন্তু এগুলা আনতে হবে যে এই টার্মগুলো যেতে পারে, এই টার্মের কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই মোতাবেক আমাদের ট্রিটমেন্টের জন্য আগাতে হবে। আমি ইতিমধ্যে ফিজিক্যাল এক্সামিনেশন, এরপরে কেমিক্যাল এক্সামিনেশন নিয়ে আলোচনা করলাম, এবারে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন তা নিয়ে আলোচনা করব। মাইক্রোস্কোপিকে প্রথমে আমরা যে সেলটা পেতে পারি বা বেশি পাই সেটা হলো পাঁচ সেল। পুরুষদের ক্ষেত্রে পাঁচ সেল একেবারেই পাবো না, এটা নর্মাল, অর্থাৎ নীল। এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচটা পর্যন্ত, 1 থেকে 5 বলেন বা 2 থেকে 5 বলেন, 3 থেকে 5 বলেন, পাঁচটা পর্যন্ত কনসিডারেবল, অর্থাৎ সেটাকে আমরা নর্মাল ধরে নেব। যে কোনো ইনফেকশনে 5 সেল আসতে পারে। আমরা যখন একটা রিপোর্ট দেখবো যে 5 সেল নীল, বেশ ভালো কথা। 5 সেল 5টা পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে, ইন কেস অফ ফিমেল, সেটাও নর্মাল। এরপরে যদি আমরা পাই যে 5 থেকে 10, 10 থেকে 20 বা আরো বেশি প্লেন্টি একটা শব্দ আছে, তখন আমরা নিশ্চয়ই তাকে ধরে নেব যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্ট, তাকে আমরা সে মোতাবেক ট্রিটমেন্ট দেব। এরপরে যে আসবে আরবিসি পাওয়া যাবে না, একেবারেই নর্মাল পেশেন্টদের একেবারেই পাওয়া যাবে না, আরবিসি নীল থাকবে। আর যদি থাকে তাহলে সেটা ইতিমধ্যে আমি বিভিন্ন ভাবে আলোচনা করছি যে হেমাচুরিয়া কেন হয় সে সমস্ত ক্ষেত্রে ধরে নিতে হবে, বিশেষ করে কিডনি ডিজিজ ধরে নিতে হবে, এবং সেটা তুলনামূলক বেশি, সাধারণ ইনফেকশনের চেয়ে বেশি। সাধারণত আরবিসি আসবে না, ছোটখাটো ইনফেকশন আরবিসি আসবে না। ইপিথেলিয়াল সেল, এই ইপিথেলিয়াল সেলটাও আসবে না, নরমালি আমরা কোনো ইপিথেলিয়াল সেল পাবো না। বিভিন্ন ধরনের কাস্ট আছে, সেলুলার কাস্ট, গ্রানুলার কাস্ট, হায়ালিন কাস্ট, এগুলো আমরা একেবারেই নিয়ে পাবো। আমরা যখন একটা রিপোর্ট হাতে পাবো, এই শব্দগুলা কিন্তু থাকে, সাধারণত সবগুলা শব্দই একটা ইউরিন রিপোর্টে থাকে। যদি নীল থাকে বা পাওয়া যায় না, অনেক সময় এগুলো উল্লেখ থাকে না, আর যদি থাকে একদমই স্পষ্ট করে উল্লেখ থাকে যে আমি হাইলিন কাস্ট পাইলাম বা গ্রানুলার কাস্ট পাইলাম বা পাঁচ সেল পাইলাম, আরবিসি পাইলাম। এরপরে কিছু কাস্ট আছে, ক্যালসিয়াম অক্সালেট, নর্মাল ইউরিনে পাবো না বা পেশেন্টদের ক্ষেত্রে পাবো, যারা নর্মাল পেশেন্ট নয় তাদের ক্ষেত্রে পাবো না। ট্রিপল ফসফেট একটা কাস্ট আছে, এটাও থাকবে না। ইউরিক অ্যাসিড আছে, অ্যামোরফাস ফসফেট আছে, এগুলো পাবো না। এখন এগুলো যদি পাই সেক্ষেত্রে কি হবে? এগুলো যদি পাই তখন ধরে নিতে হবে, কনফার্ম এখনই বলা যাবে না, ধরে নিতে হবে যে তার পাথর থাকতে পারে, কিডনিতে হোক বা ইউরিনারি ব্লাডারে হোক, পাথর থাকতে পারে। যদি ছোট ছোট পাথর হয় অটোমেটিক্যালি বের হয়ে আসবে, সেটা নিয়ে টেনশনের কিছু নাই। কিন্তু পাথরের সাইজ যদি আস্তে আস্তে বড় হয়ে যায়, অথবা আমি কেয়ারে নিলাম না, প্রস্রাবে অনেক জ্বালা পোড়া আছে, আমি কেয়ার নিলাম না, দিনের পর দিন আমি ভুগতে থাকলাম, সেক্ষেত্রে দেখা যায় পাথরটা ইতিমধ্যে বড় হয়ে গেছে এবং কিছু কিছু ছোট ছোট পাথর এটা বেরিয়ে আসে। এবং বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যখন ওরা প্রস্রাব করে তখন ব্যথা অনুভব করে এবং কান্নাকাটি করে, যে মা কান্নাকাটি করে, বা অনেকেই প্রস্রাবের রাস্তায় হাত দেয়, বাবা মারা অনেক সময় এসে বলে। তাহলে আমরা এইভাবেও হোমিও ডাক্তাররা ডিজিজটা সম্পর্কে একটু ধারণা আনতে পারি, যে সে প্রস্রাব করার সময় কেন কাঁদে, নিশ্চয়ই এখানে কোনো ফ্যাক্টর আছে। তাহলে আমরা ইউরিনারি একটা করেই দেখতে পারি, যে তুমি একটা ইউরিনারি করে নিয়ে আসো হাসপাতালে, সরকারি হাসপাতালে 20 টাকা, বাইরে হয়তো বা
100 থেকে 200 টাকা। এবং এখান থেকে আমি টোটাল এখানে কত পরিমাণ কাস্ট আছে বা কোন ধরনের কাস্ট আছে, কিছু কিছু কাস্ট আছে একদম সুই আকৃতির, মানে একেবারে সুই আকৃতির। ও যখন আসে ইউরেথ্রা দিয়ে আসে তখন ওই কেটে সেটে নিয়ে আসে, একদম কাটতে 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 আসে, আর বাচ্চা কান্নাকাটি করে। আর মেয়েদের ক্ষেত্রে একটা ঘটনা হয়, মেয়েদের ইউরেথ্রা পুরুষদের তুলনায় অনেক ছোট, মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি এরকম একটা সাইজ। এরা সাধারণত এই ছোটখাটো বিষয়টা উপলব্ধি করতে পারে না, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা বেশি উপলব্ধি করতে পারে যখন বিভিন্ন ধরনের কাস্ট থাকে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, ট্রাইকোমোনাস ভ্যাজানালিস। আমি ইতিমধ্যে বলছি খুব ডেঞ্জারাস একটা অর্গানিজম। এটা প্রোটোজোয়া শ্রেণীর, মারাত্মক রকমের ইচিং থাকে, এবং এটা সাধারণত মেয়েদের ডিজিজ, এবং শব্দটার সাথে একটু ওই যে ভ্যাজাইনাল কথাটা খুব অ্যাড আছে, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। এটা সাধারণত মেয়েদের রোগ বা মেয়েদের থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেক্সুয়াল ডিজিজ হিসেবে পুরুষদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে, এবং আমরা এরকম পেয়েছি যে পুরুষদের ক্ষেত্রেও ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস পাওয়া যায়। তবে অদক্ষ টেকনোলজিস্ট যারা, বেশিরভাগ ক্ষেত্রে এরা এটা মানে ধরতেই পারে না যে এই অর্গানিজমটা কি, এই জিনিসটা কি, এটা ধরতেই পারে না। এবং আমার অনেক ভালো পড়াশোনা করা সত্ত্বেও, জানা সত্ত্বেও, আমার দেখা যায় জীবনের প্রথম যেবার পাই আমি শব্দটা মনে আনতে পারছিলাম না যে এই জিনিসটা কি। ক্যারেক্টার আমি বুঝতে পারি, আমি পড়াশোনা করছি বা পড়ছি, এই জিনিসটা কি আমি মোটেই ধরতে পারি না। পরে আমি বইয়ের সাথে মিলাইলাম বলতে আমি যখন বাসায় আসলাম তখন যে আমি জিনিস কি পেলাম, আমি তো আজকে রিপোর্ট সিরিজ পাই না, তাহলে ওই জিনিসটা কি আমি একটু দেখি, বই খুললাম এবং দেখলাম ওর চরিত্র বা যেরকম দেখা গেল সম্পূর্ণ ট্রাইকোমোনাস ভ্যাজানালিসের উপরে একদম স্থির চিত্র। তাহলে আমরা এটা পেতে পারি। আর কি পেতে পারি? মোটাইল ব্যাকটেরিয়া পেতে পারি, বিশেষ করে যাদের ইনফেকশন বেশি এবং গর্ভবতী মহিলা যারা, এদের ক্ষেত্রে মোটাইল ব্যাকটেরিয়া পাওয়া যায় প্রচুর, পাঁচ সেল পাওয়া যায় প্রচুর, এবং ইপিথেলিয়াল সেল পাওয়া যায় প্রচুর। বেশিরভাগ ক্ষেত্রে 95% বা তারও উপরে 1-2% ক্ষেত্রে হয়তো পাওয়া যায় না। তাহলে এখানেও যদি ট্রিটমেন্ট থাকে, হোমিও নিশ্চয় করা যাবে, এলোপ্যাথিক ট্রিটমেন্ট আছে, হোমিও ট্রিটমেন্ট থাকলে সেখানেও করা যাবে। তবে 95% প্রেগনেন্সি উমেনদের ক্ষেত্রে এই প্রস্রাবের ইনফেকশনটা থাকে। এরপরে আরেকটা শব্দ আছে, ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট। আমরা সংক্ষেপে পিটি বলে থাকি, পিটি, যে একটা পিটি টেস্ট করে নিয়ে আসো, প্রেগনেন্সি টেস্ট। এটা নিয়ে একটু আলোচনা করি, কারণ বাবা তোমাকে ওই রুমে যাও, মা ওই রুমে যাও, ওই রুমে যাও, যাও আগে ওই রুমে যাও, যাও যাও। দুঃখিত, আমি আসলে আপনারা কেউ আমাকে বলছিলেন না যে বাচ্চাটা কান্নাকাটি করে ডিস্টার্ব হচ্ছে। ওরা তো শুক্ল মানুষ, পিছনে বসে রয়েছে, আমি মতো করে আলোচনা করতেছি। আচ্ছা, যাই হোক, প্রেগনেন্সি টেস্ট নিয়ে একটু আলোচনা করি। যখন পেটে বাচ্চা আসে তখন হিউম্যান গোনাডোট্রপিন হরমোন নামে একটা হরমোন আমাদের শরীরে রক্তে চলে আসে, এবং এই রক্তের মাধ্যমে এই হরমোনটা প্রস্রাবে চলে আসে। তখন প্রস্রাব টেস্ট করে আমরা এই হিউম্যান গোনাডোট্রপিন হরমোন বা প্রেগনেন্সি টেস্ট করি। আচ্ছা, প্রেগন্যান্ট উমেনদের সাধারণত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই এই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে প্রস্রাবে চলে আসে। যখনই বাচ্চা কনসিভ করে তখনই আসে, কিন্তু পজিটিভ হওয়ার মতো অন্তত 1 সপ্তাহ বা 1 সপ্তাহ থেকে 10 দিন সময় দিতে হয়। আচ্ছা, এখন এটা নিয়ে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট না, বিবাহিত না, তাদের ক্ষেত্রেও পজিটিভ হয়। তাহলে নিশ্চয়ই এটার একটা এই আলোচনা করতেছি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন হয়? যদি আমাদের ইউটেরাসে কোনো অ্যাবসেস, এটা অন্যভাবে কি বলা যায়, কোনো টিউমার, টিউমার, ফোঁড়া,
টিউমার, সিস্ট, এই সমস্ত জিনিস হয়, তখন আমাদের ওই গর্ভাশয় মনে করে, মানে ভুল মনে করে যে এটা বুঝি প্রেগনেন্সি হয়ে গেছে, তখন ওই হরমোন উৎপাদন করা সৃষ্টি করে শুরু করে দেয়। তখন এই প্রেগনেন্সি টেস্ট করলে পজিটিভ আসবে। নর্মাল প্রেগনেন্সিতে যখন জাইগোট হবে তখন হরমোন সৃষ্টি মানে তৈরি হওয়া শুরু করবে, কিন্তু কোনো কারণে অ্যাবসেন্ট যদি হয়, টিউমার যদি হয়, সিস্ট যদি হয়, সেক্ষেত্রে অনেক সময় আরেকটা আছে মোলার 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 প্রেগনেন্সি, একটা টার্ম আছে মোলার প্রেগনেন্সি, এবং এটা আমি আমার হাসপাতালে আমি পাই। আমি তো রিপোর্ট পাইছি, আমি পজিটিভ দিয়ে দিছি, কিন্তু তারা পরে ব্যবসা খাইয়ে বলতেছে যে আপনি ডাক্তার লিখছে, আপনি টেস্ট করলেন, কিন্তু আপনি পজিটিভ দিলেন, এর তো বাচ্চা মানে বিয়েই হয়নি। তাহলে স্বাভাবিকভাবে আমি একটু ব্যবসা খাওয়ার ব্যাপার যে আমি ভুল করে বসলাম কিনা। তো আমি রিপিট করলাম, রিপিট করে দেখলাম যে না, আমার রিপোর্ট সঠিক আছে। তাহলে আমার তো জানা আছে যে এটা আরো বিভিন্ন কারণে পজিটিভ হতে পারে। আমি ওনাদেরকে বোঝালাম যে প্রেগনেন্সি ছাড়াও আরো বিভিন্ন কারণে পজিটিভ হতে পারে, আপনারা ডাক্তারদের সাথে আলোচনা করেন। তো আমি আবার মানে ওনারা যখন ডাক্তারের কাছে যাবে তার আগে আমি স্যারকে ফোন দিছি, কারণ কি এক্ষেত্রে অনেক সময় হয় কি ওই রোগীর লোকজন তার দেখা যায় হুমরা লোক ডাইকে নিয়ে আসে, এই ভুলভাল টেস্ট করে ওই মানে একটা মারামারি ঝগড়াঝাটি একটা ব্যবস্থা রেডি করে ফেলে। তো আমি আগে ফোন দিছি যে স্যার এরকম একটা পেশেন্ট যাবে, ওর নাকি নর্মাল প্রেগনেন্সি না, তো যে এইচসিজি পজিটিভ পাইছে, আমি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ পাইছি, আপনি একটু দেখেন, বা কোনো ব্যাড সিচুয়েশন হলে সেটা ট্যাকেল দিয়ে, মানে এটা আমি সতর্কতার জন্য করছি। তো স্যার বলছে ঠিক আছে হৃদয় বাবু, আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, আমরা রোগীকে বুঝে বলবো। এখন ওই রোগী পরে আমাকে এসে আবার ধন্যবাদ দিল যে দাদা আপনাকে ধন্যবাদ, আপনি যেভাবে বুঝেছেন আমরা তো একদমই হতভম্ব হয়ে গেছিলাম যে এটা কিভাবে কি সম্ভব। এটা একটা ব্যাপার। এছাড়া নর্মাল যারা বিবাহিত না তাদের ক্ষেত্রে বিভিন্ন কারণে প্রেগনেন্সি পজিটিভ আছে, এরকম রেকর্ডও আমার আছে। এবং এই একটা ব্যাপার আলোচনা করি, সেটা হলো ওর মানে বিয়ে হয় নাই, কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট করতেছে, বমির ভাবটা কোনোভাবে রোধ করতে পারতেছে না, বমির ভাব কোনোভাবে রোধ করতেছে না। তখন ডাক্তার রোগীকে বলছে তাহলে তুমি এক কাজ করো, তুমি প্রস্রাবের একটা পরীক্ষা করো, কিন্তু উনি প্রেগনেন্সি টেস্ট লেখে নাই, মানে লিখছে ইউরিন হারি, কিন্তু উনি আমার কানে কানে বলে দিতেছে হৃদয় রোগ, এটা পিটি করবেন, কারণ পিটি তো পজিটিভ, আমাদের স্টাফের মেয়ে, বিয়ে হয় নাই, কিন্তু ঘটনাক্রমে বাচ্চা পেটে যাচ্ছে, যে ওটা আমরা টেকেল দিলাম। এই কারণে বিবাহিত মেয়েদেরই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় সেরকম না, আরো বিভিন্ন কারণে পজিটিভ হতে পারে, অর্থাৎ রোগের কারণে হতে পারে, রোগ বহির্ভূত বিভিন্ন কারণে হতে পারে। আচ্ছা, আমাদের আর মোটামুটি 17 মিনিট সময় আছে মনে হয়। না, 17 মিনিটের কম আছে, আমাদের 12 মিনিট সময় আছে। আচ্ছা, 12 মিনিট। এরপরে রেনাল ফাংশন টেস্ট যেহেতু বলছি, আমি ইউরিন নিয়ে আলোচনা করলাম, আরো কিছু শব্দ আছে। ব্লাড ইউরিয়া লেভেল, নর্মাল লেভেল হলো 15 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি কিডনি রোগী হয় এই ব্লাড ইউরিয়া লেভেলটা বেড়ে যাবে। বার্ন আছে একটা, বার্ন পরের পেজটা, ও নিচে ওই এই পেজেরই নিচে বার্ন একটা শব্দ আছে, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, যদি বড় করা যায় ভাই পেজটা একটু বড় করা হ্যাঁ যায়। হ্যাঁ, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন নিচের দিকে, ব্লাড অ্যানালাইসিসের নিচে 2 নম্বর পয়েন্ট, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বার্ন, এটাও বেড়ে যাবে। এটা কি? হ্যাঁ হ্যাঁ, বিইউএন, ওই যে নিচের দিকে বিইউএন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এটাও কিডনি রোগীদের বেড়ে যাবে। প্লাজমা ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। ইউরিক অ্যাসিড অন্য কারণে করা হয়, আমাদের শরীরে যদি গিট ব্যথা, বিশেষ করে গিট ব্যথা থাকে, এই ইউরিক অ্যাসিড লেভেল দেখা হয়, এবং এটা 2 থেকে 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা মেয়েদের ক্ষেত্রে একটু কম, আর ছেলেদের ক্ষেত্রে যে 2 থেকে 7 পর্যন্ত নরমাল, আর মেয়েদের ক্ষেত্রে সম্ভবত 2 থেকে 6 পর্যন্ত নরমাল। প্লাজমা ক্রিয়েটিনিন খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট, অর্থাৎ রোগীরা, ডাক্তাররা সাধারণত ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এগুলো বাদ দিয়ে ডাইরেক্ট প্লাজমা ক্রিয়েটিনিন লেভেল দেখতে দেয়। এবং বর্তমান প্রযুক্তিগত কারণে, আমাদের মেশিনপত্র ভালো থাকার কারণে এই ক্রিয়েটিনিন লেভেল টেস্ট করা খুব সহজ। আমরা যখন পড়াশোনা করছি তখনও আসলে এত ভালো প্রযুক্তি ছিল না, তখন এই ক্রিয়েটিনিন টেস্ট করা সাধারণত সবাই করতে পারতো না, অনেক একটা মানে টাফ টেস্ট,
কিন্তু বর্তমান প্রযুক্তিগত কারণে মেশিনপত্র আমাদের অনেক ভালো। ক্রিটিনিন লেভেলটা সাধারণত হয় এবং এটা নর্মাল হলো 0.6 থেকে 1.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা কোনো কোনো বইতে 1.3 পর্যন্ত আছে, কোনো কোনো বইতে 1.4 পর্যন্ত আছে। এখানে আমি যেটা দিছি এখানে 1.5 পর্যন্ত লেখা আছে। প্লাজমা ইলেকট্রোলাইট আছে, খুব গুরুত্বপূর্ণ টেস্ট কিডনি রোগীদের বা রেনাল ফাংশন টেস্ট হিসাবে। সোডিয়াম, আমরা জানি লবণ, ক্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড সবগুলোই লবণের অংশ। এবং এইগুলো দেখার জন্য এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু আছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড নর্মাল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ মানে কম বা বেশি আছে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। কাইন্ডলি পরের পেজটা ভাই। এখানে 3 নম্বর আছে ক্লিয়ারেন্স টেস্ট। ক্রিটিনিন ক্লিয়ারেন্স টেস্ট একটা রক্তের টেস্ট আছে। ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্ট একটা রক্তের টেস্ট। ইনুলিন ক্লিয়ারেন্স টেস্ট এটা সাধারণত মানে কম হয়, খুব কম জায়গায় হয়, এটা একটা টেস্ট। আরো কিছু স্পেশাল টেস্ট আছে, সেটা হলো ওয়াটার লোডিং টেস্ট, ওয়াটার ডিপ্রিভেশন টেস্ট, এসিডিফিকেশন টেস্ট। এই যে এসিডিফিকেশন, নর্মাল ইউরিনের রিঅ্যাকশন অ্যাসিডিক, ওই অ্যাসিডিক থেকে এসিডিফিকেশন টেস্ট। ইমাজিং টেস্ট, আমরা ইমাজিং এক্সরে বিভাগের কিছু টেস্ট আছে, সেটা হলো প্লেন এক্সরে অফ কে ইউভি রিজিয়ন। কে ইউভি হলো কিডনি ইউরিনারি ব্লাডার, কিডনি ইউরিনারি ব্লাডার, কে ইউভি এই শব্দটা জানা দরকার আমাদের। অর্থাৎ আমরা তলপেটের একটা এক্সরে দিতে পারি। ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি আছে একটা টেস্ট। আল্ট্রাসোনোগ্রাম আছে। আল্ট্রাসোনোগ্রাম সাধারণত এখন খুব অ্যাভেলেবেল, উপজেলা লেভেলগুলোতেও সাধারণত হয়ে থাকে। সিটি স্ক্যান, কম্পিউটার টোমোগ্রাফি এটা একটা টেস্ট আছে। পাইলোগ্রাফ একটা টেস্ট আছে। রেনোগ্রাফ একটা টেস্ট আছে। রেনাল বায়োপসি, এই রেনাল বায়োপসি মূলত ম্যালিগন্যান্সি আছে অথবা নাই এর জন্য এই রেনাল বায়োপসিটা করা হয়। অর্থাৎ কোনো কারণে কিডনি থেকে মাংস বেশি সংগ্রহ করা বা ইউরিনারি ট্র্যাক্ট থেকে মাংস বেশি সংগ্রহ করে, যেখানে সন্দেহ আছে, আগে হয়তোবা আলট্রা দিবে বা এক্সরে করলো, তারপরে মনে করলো যে না আমরা একটা রেনাল বায়োপসি করে থাকি, কার্সিনোমা আছে কিনা, সোজা কথা কার্সিনোমা আছে কিনা, অথবা যদি টিউমার থাকে তখন তো সন্দেহ করে আরো যে টিউমারটা বিনাইন টিউমার অথবা ম্যালিগন্যান্সি টিউমার, সেক্ষেত্রে আমরা এই রেনাল বায়োপসিগুলা করে থাকি। আচ্ছা, এই পর্যন্তই আমি আলোচনা করলাম। জানি না কার কেমন লেগেছে, কেমন বুঝতে পারছেন। আমার শরীরটা একটু অসুস্থ। আগের দিন আমি দেখছি ইউটিউবে আমার কথাগুলো নাকে মুখে আসছে, আজকেও ওই রকম, কারণ আমি এখন সুস্থ না। যতটুকু আলোচনা করলাম, সবাই ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হৃদয় দাদাকে খুব সুন্দর আলোচনার জন্যে। আমার কাছে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলা যাবে না। আপনাকে অশেষ ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিক। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই মানে মোটামুটি শেষ, সময় বেশি নাই, 7 মিনিট আছে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা করতে পারি টেস্ট বিষয়ে, এগুলো যেগুলো আমরা আলোচনা শুনলাম এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা করতে পারি, আর যদি না থাকে তাহলে তো আমরা প্রোগ্রাম শেষ করে দিব। একটু যদি বলতেন সবাই কারো কোনো প্রশ্ন আছে কিনা। মনে হয় তেমন কারো কোনো প্রশ্ন নাই। ভিডিওটা আমাদের থাকবে এবং ইউটিউবেও আপলোড দেওয়া থাকবে। আপনারা পরবর্তীতে আমি আশা করব ভিডিওগুলো দেখবেন এবং যদি সম্ভব হয় নোট করে রাখবেন। নোট করে রাখলে আমার মনে হয় সারা জীবনই কাজে আসবে আর কি, চিকিৎসা জীবনে খুব কাজে মানে কাজে আসবে বলে আমার মনে হচ্ছে। তো ভিডিওগুলো দেখেন, আবার হচ্ছে নোট করে নিন, সাথে রেপার্টরি যে টার্মগুলো বলা হয়েছে, কোন পৃষ্ঠায় কোন রেপার্টরি হচ্ছে, রেপার্টরিতে কোন পৃষ্ঠায় কোন বিষয়গুলো আছে, সেগুলো আপনারা একটু দেখে নিয়ে একটু মনে রাখার জন্য চেষ্টা করতে পারেন, তাহলে ভবিষ্যৎ জীবন প্র্যাকটিস জীবনে কাজে দিবে বলে আমি মনে করছি।
তো আহ, আমাদের 5-6 মিনিট আছে। আব্দুল মোতালেব ভাই, আপনি কিছু বলবেন? বলবেন না? ভাই, ভাই, ক্যান্সারের ল্যাবরেটরিতে এই যে অর্ডার সম্পর্কে লেখা আছে, অর্ডার জি, 687 নাম্বার পেজে, অফেন্সিভ হুম, অর্থাৎ গন্ধ অপ্রীতিকর, এখানে হর্স ইউরিন লাইক। জি, আমরা হর্সের তো মিল্ক, নাইট্রিক অ্যাসিডের একটা লক্ষণ আমরা জানি যে জি জি, প্রস্রাবের গন্ধ। হর্সের ইউরিন লাইক, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ঘোড়া অশ্বের ঘোড়ার ঘোড়ার প্রসাবের মতো। ঘোড়ার ঘোড়া, হ্যাঁ একদম সঠিক, অশ্ব ঘোড়া একই, হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার প্রস্রাবের ন্যায় গন্ধ। এই যে এখানে সুন্দর করে এই শব্দগুলো আছে, জি জি, মশলার ন্যায়, অ্যারোমেটিক, বার্ন হর্ন, পোড়া সিংহের ন্যায়, জি জি, কেয়ার সিউলিন, বিড়ালের প্রস্রাবের ন্যায়, তারপরে চেঞ্জেবল, কফির ন্যায়। আমি সে শব্দটা বলছি ফিশি, মাছ, অর্থাৎ একটু মাছের গন্ধ বা মাছের গন্ধ, আষ্টে আস্তে গন্ধ। আষ্টেতে গন্ধযুক্ত। হ্যাঁ হ্যাঁ, তারপরে এলো মাস্ক। মাস্ক শব্দের অর্থ এখানে আছে মৃগ নাভির ন্যায়। মাটি, ছাতা পরা, তারপরে পচা গন্ধ, জি জি, টক গন্ধ, স্ট্রং গন্ধ, সমস্ত শব্দগুলা অ্যাবনর্মাল যে সমস্ত কালার আছে বা গন্ধ আছে, প্রত্যেকটা শব্দ এই ক্যান্সার বইতে কিন্তু আছে। জি জি, যদি পুষ থাকলে সেটাও আছে এখানে, দেখতে পাচ্ছি। সেডিমেন্টের আগাম কেমন হতে পারে, যদি অ্যালবুমিনাস ইউরিন হয় সেগুলো আছে। মানে অ্যাবনর্মাল সমস্ত শব্দ যেগুলো আমরা আসলে আগে জানতাম না, আমি যে ক্যান্সারের বই থেকে দেখতেছি, জি অর্থাৎ অ্যাবনর্মাল প্রস্রাবের অ্যাবনর্মালিটি যা কিছু সমস্ত শব্দ থেকে ট্রিটমেন্টের জন্য ক্যান্সারের বইতে প্রত্যেকটা লক্ষণ স্পষ্ট করে উল্লেখ আছে। জি। তো রিনাল ক্যালকুলাই যে বৃক্ষশিলা, যেটা আমি ইতিমধ্যে বলছি, রেনাল ক্যালকুলাই সে শব্দটা আছে, বৃক্ষশিলা যদি পাই 690 নম্বর পেজে। গ্রাভেল, গ্রাভেল মানে গ্রাভেল কিছুটা ছোট এবং গোলাকৃতির ক্যালকুলাই, যদি সেরকম পাই সেটাও আছে। সুগার বেশি যদি পাই সেটা আছে। ঘন যদি পাই, আমরা জানি যে কিরকম থাকবে, ঘন থাকবে না পাতলা থাকবে, যদি ঘন পাই সেরকম আছে। টার্বিক ঘোলাটের জন্য ক্যান্সারের বইতে আছে। তারপর ইসলাইক, একটা শব্দ চলে গেছে আমি বলি নাই, সেটা হইলো ওই মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে ইস্ট নামে একটা জিনিস পাওয়া যায়, সেটা অনেকেই আরবিসির সাথে মিলিয়ে ফেলে, এবং ক্যান্সারের 692 নাম্বার পেজে একদম সর্বশেষ শব্দটা আছে, 692 পেজে ইস্ট লাইক। ইস্ট একটা ফাঙ্গাস। এই ফাঙ্গাস যদি আমরা পাই, প্রস্রাবে যদি কেউ রিপোর্ট করে 3 মিনিট আছে, তাহলে আমরা সেক্ষেত্রে পুষ্টিকা এবং আরএপিএস দ্বারা কি হয় ভাই? আরএপিএস শব্দটার কি হয়? ওষুধের নাম? হ্যাঁ, ওষুধের নাম আরে পিএইচ। পিএইচ, আচ্ছা যাক, এখানে দুটো শব্দ মনে আছে, হচ্ছে একটা না। পুষ্টিকাম আর একটা আরএপিএস। আর এই শব্দটা আমার ঠিক জানা নাই, এখানে বলতে পারলাম না। তাহলে আমাদের ট্রিটমেন্ট হোমিওপ্যাথি আছে প্রচুর। আমার রিপোর্টটা দেখে, রিপোর্টের সম্পর্কে ধারণা যদি আমি রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা রোগীকে বেটার ট্রিটমেন্ট করতে পারবো বলে আমি আশা করি। জি জি, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই। হোমিও নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করতেছি, এবং সেটা মোতালেবের এখানে অনেক ভূমিকা আছে, এর জন্য মোতালেবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো সবাইকে ধন্যবাদ। আগামী প্রোগ্রাম দেখার জন্য হচ্ছে কি বলবো, আগামী প্রোগ্রাম দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সামনের দিন আবারও দেখা হবে, নতুন কোনো টপিকে কথা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা র্যাফেনা স্যাটাইভ হয়। ও আচ্ছা, ধন্যবাদ।